আঞ্চলিক স্থিতিশীলতার প্রথম ধাপ হিসেবে রিয়াদ হয়তো গাজায় স্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানাবে, কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ড দখল, এসব তাদের অধিকার রক্ষার ইস্যু সহ ফিলিস্তিন এবং ইসরায়েল দ্বন্দ্বের যে মূল কারণ, এই এক চুক্তি দিয়ে সেটা দূর হবে না। আরব পিস ইনিশিয়েটিভ বা এপিআই এর ধারণা অনুযায়ী ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পথে অগ্রগতি না হলে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। যুদ্ধবিরতি চুক্তির পরও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে কোনো অগ্রগতি না হওয়ার বিষয়টিকে সৌদি আরব তাদের অবস্থানের পক্ষে যুক্তি হিসেবে হাজির করতে পারে। নেতানিয়াহুকে যেসব শর্তে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন ট্রাম্প, সেখানে পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার প্রশ্নে সহায়তা দেওয়ার বিষয়টিও থাকতে পারে। তাহলে আব্রাহাম অ্যাকর্ডে সৌদি আরবের যোগ দেওয়ার সম্ভাবনা আরও কমে যাবে। এ ধরনের পদক্ষেপ হবে গাজা আগ্রাসনের মতোই। মোহাম্মদ বিন সালমান আর সৌদি আরবের কাছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ছাড় দেওয়ার ব্যাপারে ইসরায়েলের যে অনীহা, সেটা এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিকভাবে নেতানিয়াহু আর তার লিকুদ পার্টি সবসময় দুই রাষ্ট্র সমাধানের বিরোধিতা করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্ল্যাট পরিচালনার পর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নে ইসরায়েলি জনমত প্রায় পুরোপুরি বিরুদ্ধে চলে গেছে। বহু ইসরায়েলি মনে করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার অর্থ হল সহিংসতার জন্য পুরস্কার দেয়া। প্রথম মেয়াদে ট্রাম্পের যে রেকর্ড, সেখানে দেখা গেছে দুই রাষ্ট্র সমাধানের ব্যাপারে তার কোনো দায়বদ্ধতা নেই বললেই চলে। সাবেক মার্কিন কূটনীতিক চার্লস ডান বলেন, বর্তমান ইসরায়েলি সরকার যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে, তাতে মনে হয় না তারা অর্থপূর্ণ কোনো ছাড় দেবে। এমনকি ন্যূনতম প্রস্তাব উঠলেও সেটা তীব্র অভ্যন্তরীণ বিতর্কের জন্ম দেবে। ট্রাম্প তার প্রথম মেয়াদে অর্থনৈতিক চুক্তির বিষয় সামনে এনেছিলেন, যেমন ইসরায়েল আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণকে তিনি বড় ধরনের কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরেছিলেন, যদিও তার কথার মধ্যে সারবস্তু খুব একটা ছিল না।